আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে পড়াশোনা করেছিলাম, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আজকে আমরা দেখব আইসোটোপের শতকরা হার থেকে মোলের গড় আপেক্ষিক ভর কিভাবে নির্ণয় করব। অর্থাৎ একটা আইসোটোপের শতকরা হার থেকে আমরা মোলের আপেক্ষিক ভর নির্ণয় করব। আমরা জানি যে প্রকৃতিতে বিভিন্ন ধরনের আইসোটোপ পাওয়া যায়। বেশিরভাগ মৌলের একাধিক আইসোটোপ রয়েছে। যে মৌলের একাধিক আইসোটোপ আছে সেই মৌলের সকল আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর এর মান নিচের ধাপগুলো অনুসরণ করা হয়। অর্থাৎ আমরা জানি প্রকৃতিতে কোনো আইসোটোপের একাধিক আইসোটোপ আছে, অর্থাৎ কোনো মৌলের একাধিক আইসোটোপ আছে। তখন এই যে মৌলগুলোর আইসোটোপ আছে সবগুলো আইসোটোপের শতকরা হার কিন্তু সমান নয়। অর্থাৎ কোনোটা পাওয়া যাচ্ছে 25%, আরেকটা পাওয়া যাচ্ছে 75%, এভাবে বিভিন্ন পার্সেন্টেজ আকারে তাদেরকে পাওয়া যাচ্ছে। এখন এই যে মৌলগুলোর বিভিন্ন আইসোটোপের শতকরা যে পরিমাণ থাকে, এই পরিমাণ থেকে ওই মৌলের কিভাবে আমরা আপেক্ষিক ভর নির্ণয় করব সেটাই আজকে দেখব। তাহলে প্রথম ধাপে আমরা দেখব কি, প্রথমে কোন মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ওই আইসোটোপের শতকরা পরিমাণ গুণ দিতে হবে। অর্থাৎ যে আমরা কোন একটা আইসোটোপের যে ভর সংখ্যা থাকবে সেই ভর সংখ্যাকে কোন একটা আইসোটোপের যত শতকরা পরিমাণ যে পরিমাণ থাকবে তা দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ ভর সংখ্যা ইনটু শতকরা পরিমাণ। দ্বিতীয় ধাপ হচ্ছে প্রাপ্ত গুণফলকে যোগ করতে হবে। অর্থাৎ দুটি আইসোটোপ থাকলে দুটি আইসোটোপের প্রাপ্ত যে গুণফল পাবো সেই দুটাকে আমাদেরকে যোগ করতে হবে। তৃতীয় যে ধাপটি সেটা হচ্ছে এই যোগফলকে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। যেমন আমরা উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি একটি মৌল এর দুটি আইসোটোপ আছে, অর্থাৎ এই একটি মৌল যার দুটি আইসোটোপ আছে। তার একটি আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে পি এবং এই পি ভর সংখ্যা বিশিষ্ট আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে এম। ঠিক একইভাবে অপর একটি আইসোটোপের ভর সংখ্যা হচ্ছে কিউ, যার প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ হচ্ছে এন। তার মানে কি হলো, প্রথম আইসোটোপের জন্য আমরা পি কে এম দ্বারা গুণ করব, দ্বিতীয় আইসোটোপের জন্য তার ভর সংখ্যা কিউ কে শতকরা পরিমাণ এন দ্বারা গুণ করব। গুণ করে এখানে এই গুণফল দুটাকে আমরা যোগ করব। যেমন এখানে পি ইন্টু এম প্লাস কিউ ইন্টু এন, তারপর আমরা 100 দ্বারা ভাগ করব। এটি হচ্ছে কোন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এখন এই গড় আপেক্ষিক পারমাণবিকটা আমরা কেন নির্ণয় করি? আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে একটি মৌলের পরমাণুর ভরকে কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের ভর দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, এবং সেটি পূর্ণ সংখ্যা। কিন্তু আমরা কখনো কখনো দেখতে পাচ্ছি আপেক্ষিক পারমাণবিক ভর কোন মৌলের পূর্ণ সংখ্যা নয়। যেমন ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। তাহলে কেন এই ফ্র্যাকশনটা হচ্ছে? সেই ফ্র্যাকশনটা হচ্ছে এটা বোঝানো যাচ্ছে যে এখানে ক্লোরিনের যে আইসোটোপ গুলো আছে এই আইসোটোপ গুলো শতকরা পরিমাণ সমান নয়, যার কারণে এদেরকে কি করতে হবে, ভিন্ন ভিন্ন ভাবে তাদের ভর সংখ্যাকে শতকরা পরিমাণ দ্বারা গুণ করতে হবে, গুণ করে তাদের গুণফলকে যোগ করতে হবে, যোগ করে 100 দ্বারা গুণ করতে হবে। ঠিক সেই ক্যালকুলেশনের জন্য আমরা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভরটা হিসাব করেছি। অর্থাৎ কেন ফ্র্যাকশন হয় সেটা আমরা এই ক্যালকুলেশন থেকে বের করতে পারবো। আমরা এখানে উদাহরণস্বরূপ ক্লোরিনের দুটি আইসোটোপকে বিবেচনা করি। ক্লোরিনের দুটি আইসোটোপ হচ্ছে একটি ক্লোরিন 35 আর একটা ক্লোরিন 37। এখন এই যে ক্লোরিন 35 যেটি আছে তার শতকরা পরিমাণ হচ্ছে প্রকৃতিতে 35%, সরি 75%। অন্যদিকে ক্লোরিন 37 যে আইসোটোপটি আছে তার শতকরা পরিমাণ হচ্ছে 25%। অর্থাৎ প্রকৃতিতে যে ক্লোরিন 37 আইসোটোপটি পাওয়া যাচ্ছে তার শতকরা পরিমাণ 25%, অন্যদিকে ক্লোরিন 35 আইসোটোপের শতকরা পরিমাণ হচ্ছে 75%। তাহলে এখন আমরা দেখব যে ক্লোরিন 35 মানে হচ্ছে ক্লোরিনের আণবিক ভর হচ্ছে এখানে, অর্থাৎ পারমাণবিক ভর হচ্ছে 35। সে পারমাণবিক ভরকে তার শতকরা পরিমাণ দ্বারা গুণ করব। তাহলে তার পারমাণবিক ভর হচ্ছে 35 আর শতকরা পরিমাণ হচ্ছে 75। তাহলে তৃতীয় যে আইসোটোপ তার আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 37। তাহলে 37 আমরা এখানে বসাবো, তাকে আবার 25 দ্বারা গুণ করব, কারণ
এই যে 37 ক্লোরিন আইসোটোপটি যেটি আছে তার শতকরা পরিমাণ হচ্ছে 25%। সেই জন্য এটাকে আমরা 37 কে 25 দ্বারা গুণ করব। গুণ করে 100 দ্বারা যখন ভাগ করি তখন সেটা হচ্ছে 35.5। তাহলে আমরা বুঝতে পারলাম যে কেন কোন একটা আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর ফ্র্যাকশন হয়, পূর্ণ সংখ্যা না হয়েও ফ্র্যাকশন হয়। তার কারণ হচ্ছে তাতে শতকরার পরিমাণের ভিন্নতার কারণেই মূলত হয়ে থাকে। তাহলে আমরা দেখলাম কিভাবে একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করা যায়। এটা খুবই সহজ বিষয়টা। এরপরে আমরা দেখতে পাচ্ছি তোমরা পর্যায় সারণীতে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5। পর্যায় সারণীতে যে পারমাণবিক ভর লেখা আছে তা মূলত আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমরা এখানে আরেকটা জিনিস শিখলাম যে পর্যায় সারণীতে যে পারমাণবিক ভরটি দেওয়া আছে এটি মূলত হচ্ছে আপেক্ষিক, অর্থাৎ কোন একটা মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। সেই জন্যই আমরা এখানে ফ্র্যাকশনটাও দেখতে পাই, পূর্ণ সংখ্যাটাও দেখতে পাই। আমরা আরেকটি উদাহরণ চিন্তা করি। এখানে প্রকৃতিতে যদি কোনো মৌলের দুইটা আইসোটোপ থাকে তাহলে সেই মৌলের গড় আপেক্ষিক পরিমাণকে পারমাণবিক ভর থেকে ওই মৌলের বিভিন্ন আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করা যায়। তাহলে আমরা আগের যে উদাহরণটা দেখেছি সেই উদাহরণ থেকে কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়, গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায় সেটা দেখলাম। এখন দেখবো যে কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা শতকরা পরিমাণটা হিসাব করতে পারি। তাহলে এখানে উদাহরণস্বরূপ এখানে কপারের দুইটি আইসোটোপ নেওয়া হচ্ছে, একটা কপার 63 আর একটা হচ্ছে কপার 65। এই দুইটি আইসোটোপ নেওয়া হয়েছে এবং দুইটি আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর বলা হচ্ছে 63.5, অর্থাৎ কপারের গড় পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। তাহলে এখন আমরা প্রকৃতির যে কপার 63 আছে তার শতকরা পরিমাণকে ধরে নিচ্ছি এক্স, যেহেতু আমরা শতকরা পরিমাণটা বের করব, হিসাব করব শতকরা পরিমাণ। তাহলে কপার 63 তার শতকরা পরিমাণ হচ্ছে x%, আর কপার 65 তার শতকরা পরিমাণ হচ্ছে 100 - x। কারণ আমরা ধরে নিচ্ছি দুটির যোগফল, অর্থাৎ প্রকৃতিতে কপার পাওয়া যাচ্ছে 100%, তার মধ্যে 63% হচ্ছে x%, তো বাকিটা হবে কি 65, যে কপারটি আছে তার পরিমাণ। সেজন্য 100 থেকে আমরা x বিয়োগ দিলে কপার 65 এর শতকরা পরিমাণ পাবো। এখন আমাদের সূত্র অনুসারে যে প্রথম মৌলের প্রথম আইসোটোপের পারমাণবিক ভরকে তার শতকরা পরিমাণ দ্বারা গুণ করব। তাহলে প্রথম আইসোটোপের পারমাণবিক ভর হচ্ছে 63 এবং শতকরা পরিমাণ হচ্ছে x, সুতরাং আমরা এখানে x * 63। দ্বিতীয় আইসোটোপ অর্থাৎ কপার 65 এর ভর সংখ্যা হচ্ছে 65 আর তার শতকরা পরিমাণ হচ্ছে 100 - x, সুতরাং আমরা 100 - x কে 65 দ্বারা গুণ করলাম। এরপর টোটাল 100 দ্বারা ভাগ করব। ভাগ করে দেখা যাচ্ছে এখানে পাওয়া যাচ্ছে 63.5, এটা হচ্ছে তার পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর, গড় পারমাণবিক আপেক্ষিক ভর যেটা আমরা এখানে দেওয়া আছে সেটা বসালাম। বসে আমরা হিসাব করলে পাচ্ছি এখানে x = 75%, অর্থাৎ কভার 63 এর শতকরা পরিমাণ হচ্ছে 75% আর কভার 65 এর শতকরা পরিমাণ হচ্ছে 25%। তাহলে আমরা দেখলাম কিভাবে অতি সহজেই যে যদি আপেক্ষিক গড় পারমাণবিক আপেক্ষিক ভর দেওয়া থাকে সেখান থেকে কোন একটা আইসোটোপের শতকরা পরিমাণ হিসাব করা যায়। তাহলে আমরা দুইটা গুরুত্বপূর্ণ হিসাব এখানে দেখলাম, অর্থাৎ প্রথম হিসাব থেকে আমরা দেখলাম কিভাবে আমরা শতকরা পরিমাণ থেকে গড় আপেক্ষিক পারমাণবিক আপেক্ষিক ভর হিসাব করতে পারি। আবার দ্বিতীয় যে উদাহরণটি ছিল সেখান থেকে আমরা দেখলাম কিভাবে গড় পারমাণবিক আপেক্ষিক ভর থেকে শতকরা পরিমাণ হিসাব করা যায়। তাহলে আশা করি তোমাদের জন্য এটি সহজ হবে এবং তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তাহলে তোমাদের জন্য এখন যে কোনো ভাবে যদি ম্যাথ দেওয়া হয় তাহলে তোমরা অতি সহজেই এই দুটো ইকুয়েশন দ্বারা, অর্থাৎ দুটো নিয়ম থেকে যে কোনো ক্যালকুলেশন অতি সহজে করতে পারবা। তারপর এখন আমরা আসি আপেক্ষিক পারমাণবিক ভর থেকে কিভাবে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করবে। এতক্ষণ আমরা আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করলাম, এখন আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর কিভাবে হিসাব করব। কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভর নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে প্রাপ্ত যোগফলই হলো ওই অণুর আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভরকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভর আপেক্ষিক পারমাণবিক ভরকে পারমাণবিক ভর এবং আপেক্ষিক আণবিক ভরকে সাধারণভাবে আণবিক ভর হিসেবে বিবেচনা করা হয়। আমরা এখানে উদাহরণস্বরূপ দেখি যে আমরা এখানে হাইড্রোজেনে কয়টি অণু আছে,
হাইড্রোজেন এক অণু হাইড্রোজেন আছে, তার কয়টি পরমাণু আছে? 2টি পরমাণু আছে। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1। তাহলে এখানে আমরা পরমাণুর সংখ্যা হচ্ছে 2, তাই আপেক্ষিক পারমাণবিক ভর হবে 1 × 2, অর্থাৎ আপেক্ষিক আণবিক ভর হবে 2। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর হিসাব করতে পারি। আমরা যে সবসময় বলে থাকি পারমাণবিক ভর, এই পারমাণবিক ভর মানে আসলে মূলত আপেক্ষিক পারমাণবিক ভর। আমরা বলে থাকি কোন একটা মৌল বা যৌগের আণবিক ভর। এই আণবিক ভর মানে হচ্ছে মূলত কোন অণুর ভর, অর্থাৎ আণবিক ভর, অর্থাৎ আপেক্ষিক আণবিক ভর। আমরা এখানে আরেকটি উদাহরণ দেখি, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের মধ্যে কয়টি পরমাণু আছে? এখানে 7টি পরমাণু আছে। 3 ধরনের পরমাণু, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। হাইড্রোজেন হচ্ছে 2টি পরমাণু, সালফারের 1টি পরমাণু, অক্সিজেনের 4টি পরমাণু। টোটাল পরমাণু 7টি, কিন্তু পরমাণুর ধরন হচ্ছে 3টি, হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন। তাহলে এখানে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হবে 2, মানে তার আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1 আর পরমাণু সংখ্যা হচ্ছে 2, সুতরাং তার আপেক্ষিক আণবিক ভর হবে 2। সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর 32 এবং এখানে তার পরমাণু সংখ্যা 1। তাহলে 32 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে আপেক্ষিক আণবিক ভর হবে 32, সরি। এবং অক্সিজেনের পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16 এবং তার পরমাণু সংখ্যা হচ্ছে 16। তাহলে আমরা যদি এখন সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে চাই, এই সকল মৌলের যে আপেক্ষিক পারমাণবিক ভর পেয়েছি তাকে আমরা যোগ করব। তাহলে যোগ করলে এখানে 1 × 2 + 30 × 1 + 16 × 60 = 98। এই 98 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর, অর্থাৎ এখানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। আমরা আরেকটি উদাহরণ নিই, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন এবং ক্লোরিন আছে। হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1, ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.1। মানে এই দুটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরকে যোগ করলে আমরা পাবো আণবিক ভর। তাহলে সেক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর হবে 36.5। আমরা আরো একটি উদাহরণ নিই, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2CO3। তাহলে এখানে সোডিয়াম হচ্ছে 2টি পরমাণু, কার্বন 1টি পরমাণু, অক্সিজেন 3টি পরমাণু। সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 23। তার এখানে তার পরমাণু সংখ্যা হচ্ছে 2, তাহলে 23 কে 2 দ্বারা গুণ করলে হবে 46। আর কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 12 আর পরমাণু সংখ্যা হচ্ছে এখানে 1, তাহলে 12 কে 1 দ্বারা গুণ করলে হবে 12। আর অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16 আর পরমাণু সংখ্যা হচ্ছে এখানে 3। তাহলে এখানে 3 কে যদি আমরা 16 দ্বারা গুণ করি তাহলে হবে 48। টোটাল এই সোডিয়াম কার্বনেটের 48, যদি আমরা এই সবগুলো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরকে যোগ করি তাহলে দেখব যে যোগফলটা হচ্ছে 106, অর্থাৎ 106। এই 106 হচ্ছে সোডিয়াম কার্বনেটের আপেক্ষিক আণবিক ভর বা আণবিক ভর। তাহলে আমরা দেখলাম অতি সহজেই আমরা কিভাবে কোনো একটি যৌগের আণবিক ভর হিসাব করতে পারি। এবার আসি আমরা শিখব তেজস্ক্রিয় আইসোটোপ কি এবং তার ব্যবহার। তেজস্ক্রিয় আইসোটোপ নিয়ে আমরা ক্লাসে পড়াশোনা করেছি, সেখানে আমরা দেখেছি তেজস্ক্রিয় আইসোটোপ কাকে বলে। তেজস্ক্রিয় আইসোটোপ মানে আসলে এখানে বিভিন্ন মৌলের আইসোটোপ আছে, যে আইসোটোপ গুলো স্বতঃস্ফূর্ত ভাবেই এক নিউক্লিয়াস থেকে অন্য নিউক্লিয়াসে রূপান্তরিত হয়, অর্থাৎ এখানে কোনো প্রকার ফোর্স ক্রিয়েট করতে হয় না, নিজ থেকেই মৌলগুলো এক প্রকার নিউক্লিয়াস থেকে অন্য প্রকার নিউক্লিয়াসে কনভার্ট হয়ে যায় বা রূপান্তরিত হয়ে যায়, তখন তাদেরকে আমরা বলি তেজস্ক্রিয় আইসোটোপ। এখন এই ধরনের আইসোটোপ প্রায় তোমার 3000-এর মতো, 3000 থেকে আরো বেশি আইসোটোপ আবিষ্কার করা গেছে এ পর্যন্ত। এর মধ্যে কিছু প্রকৃতিতে পাওয়া যায় আর বেশিরভাগই হচ্ছে আমরা ল্যাবরেটরিতে বা গবেষণাগারে তৈরি করেছি। এখন এই আইসোটোপ গুলোর প্রচুর ব্যবহার আছে, খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার আছে। সেই ব্যবহারগুলো কি আমরা একটু দেখি। যে চিকিৎসা ক্ষেত্রে প্রথমে যদি আমরা দেখি, চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ এক বিরাট ভূমিকা রেখেছে। বর্তমান সময়ে আমরা যে বিভিন্ন ধরনের রোগগুলো সম্মুখীন হচ্ছি, সেই রোগগুলো নির্ণয় করা এবং নিরাময় করা এই আইসোটোপ দ্বারা অনেক সহজেই করা যায়। অর্থাৎ এই রোগ নির্ণয় এবং রোগ নিরাময়ের ক্ষেত্রে এই তেজস্ক্রিয় আইসোটোপ গুলোর ভূমিকা অনেক বেশি। আমরা প্রথমে দেখি রোগ নির্ণয়, যে এখানে রোগ নির্ণয়ের ক্ষেত্রে যেমন টেকনিশিয়াম 99 যে আইসোটোপটি আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আইসোটোপ। এই আইসোটোপটি কি করা হয়,
এই আইসোটোপ দিয়ে কি করা হয়? এই আইসোটোপ দিয়ে করা হয় কি, কোন একটা রোগের যদি রোগাক্রান্ত স্থান থাকে, সেই রোগাক্রান্ত স্থানটাকে নির্ণয় করা হয়। তারপরে এই রোগাক্রান্ত স্থান থেকে যদি আমরা সহজে নির্ণয় করতে পারি, তাহলে আমরা সহজে ট্রিটমেন্ট নিতে পারবো। তাহলে কিভাবে নেওয়া হয়? এই পদ্ধতিতে প্রথমে এই যে টেকনিশিয়াম 99 যে আইসোটোপটি আছে, সেটাকে এই ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করানো হয়। এই রশ্মি সাধারণত কি করে, যখন শরীরে প্রবেশ করে তখন সে গামা রশ্মি বিকিরণ করে। আর শক্তিশালী ক্যামেরা দ্বারা এই গামা রশ্মির স্থানটি, অর্থাৎ সেই স্থানের ছবি আমরা তুলতে পারি। তুলতে পারলে আমরা সহজে কি করতে পারি, ওই স্থানটাকে নির্ণয় করতে পারি। নির্ণয় করা মানে হচ্ছে আমরা রোগটাকে নির্ণয় করে ফেললাম। রোগটা নির্ণয় করার পরে ওই আমরা তার যথাযথ ট্রিটমেন্ট নিতে পারবো। আর এই আইসোটোপটির আরেকটি গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে, বা যে এখানে নিরাপদ কেন, সেটা হচ্ছে এই আইসোটোপটির লাইফ টাইম খুবই কম, অর্থাৎ 6 আওয়ার, 6 ঘন্টার মতো। 6 ঘন্টা পরে এটা আর কোনো তার অ্যাক্টিভিটি থাকে না, যার কারণে এটা আমাদের জন্য অনেক নিরাপদ। অর্থাৎ শরীরে আর বেশিক্ষণ সময় থাকবে না, সে রোগ নিরাপদ পরে সে আবার সে কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, যার কারণে আমাদের শরীর কোনো ক্ষতি হবে না। তাহলে আমরা দেখলাম টেকনিশিয়াম 99 আইসোটোপটি ব্যবহার করে অতি সহজেই আমাদের শরীরের বিভিন্ন স্থানের রোগাক্রান্ত স্থানগুলো আমরা নির্ণয় করতে পারি। এরপরে আসি আমরা রোগ নিরাময়। এবার আমরা তখন আক্রান্ত স্থানগুলো নির্ণয় করলাম, এবার রোগ কিভাবে নিরাময় করব। আমরা জানি থাইরয়েডে ক্যান্সার হয়ে থাকে। হ্যাঁ, থাইরয়েড ক্যান্সার নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এক্ষেত্রে রোগীকে পরিমাণ মতো তেজস্ক্রিয় আইসোটোপ আয়োডিন 131 সমৃদ্ধ দ্রবণ পান করানো হয়। অর্থাৎ এক্ষেত্রে রোগীকে একটা পানি, অর্থাৎ দ্রবণ পান করানো হয়, যে দ্রবণের মধ্যে আয়োডিন 131 আইসোটোপটি থাকে। এই আইসোটোপ তখন কি করে, থাইরয়েডে পৌঁছে যায়। থাইরয়েডে পৌঁছানোর পরে আইসোটোপ থেকে বিটা রশ্মি নির্গত হয় এবং এই থাইরয়েডের ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে। অর্থাৎ আমরা দেখলাম যে আয়োডিন 131 আইসোটোপটি ব্যবহার করে আমরা থাইরয়েড ক্যান্সারটাকে নির্ণয় করে তাকে নিরাময় করতে পারে, অর্থাৎ সে থাইরয়েডের ক্যান্সার কোষকে ধ্বংস করে দিতে পারে। এছাড়া আছে ইরিডিয়াম আইসোটোপ, এটা ব্রেন ক্যান্সার নিরাময়ে ব্যবহার করা হয়। টিউমারের উপস্থিতি ও নিরাময় তেজস্ক্রিয় আইসোটোপ কোভার 60 ব্যবহার করা, অর্থাৎ একটা যদি শরীরের কোনো স্থানে টিউমার ধরা পড়া, অর্থাৎ টিউমার থাকে, সেটা আমরা কোভার 60 দ্বারা সহজেই তার উপস্থিতিটা নির্ণয় করতে পারবো এবং এট দ্য সেম টাইম এই কোভার 60 ব্যবহার করে এটাকে নিরাময় করতে পারবো। কোভার 16 থেকে নির্গত গামা রশ্মি ক্যান্সারের কোষগুলোকে কি করে, ধ্বংস করে দেয়। পরে লিউকোমিয়া রোগের ধ্বংস করে দেয়, অর্থাৎ ক্যান্সার কোষটি ধ্বংস হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ফসফরাস 32 আইসোটোপটি ব্যবহার করা হয়। অর্থাৎ কারো যদি শরীরে রক্তের লিউকেমিয়া সমস্যা ধরা পড়ে, তাহলে সেই ক্ষেত্রে ফসফরাস 32 ব্যবহার করে আমরা সমস্যাটার সমাধান করতে পারি, অর্থাৎ রোগটি নিরাময় করতে পারি। আমরা তাহলে এখানে কয়েক ধরনের আইসোটোপের ব্যবহার দেখলাম। আয়োডিন 31 ব্যবহার করা হয় থাইরয়েড ক্যান্সার ধ্বংস করার জন্য। তারপরে আমরা দেখলাম যে কোভার 60 ব্যবহার করা হয় টিউমার উপস্থিতি নির্ণয় করার জন্য এবং কোষ ধ্বংস করার জন্য। তারপরে দেখলাম ফসফরাস 32 ব্যবহার করা হয় রক্তের লিউকেমিয়া যদি প্রবলেম থাকে সেটাকে নিরাময় করার জন্য। এখন আমরা দেখব যে কৃষিক্ষেত্রে আইসোটোপের গুরুত্বটা কি। কৃষিক্ষেত্রে বা আইসোটোপ কি ভূমিকা রাখতে পারে সেটা আমরা একটু দেখব। প্রথমত আমরা থেকে ফলের পুষ্টিতে, যে একটা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি, এখন এই ফলগুলোর পুষ্টিতে আইসোটোপ গুলোর কি ভূমিকা আছে সেটা আমরা একটু দেখব। তাহলে এই ফল বলো, ফসল বলো, যাই বলি, সবগুলি কিন্তু আমাদের কৃষি অংশ। এই কৃষি ক্ষেত্রে যদি আইসোটোপ গুলোর গুরুত্ব বোঝার জন্য আমাদের এই পয়েন্ট গুলোকে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে ফসলের পুষ্টিতে, তারপরে ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে, তারপর হচ্ছে কিভাবে আমরা মাটির পিএইচ নির্ণয় করব বা মাটিতে ফলের মান উন্নয়নে বিভিন্ন কাজে কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা দেখব। তাহলে প্রথমে দেখি ফসলের পুষ্টিতে। ফসলের পুষ্টির জন্য জমিতে পরিমাণ মতো সার ব্যবহার করতে হয়। সার অতি মূল্যবান বস্তু, আমরা জানি সার খুবই গুরুত্বপূর্ণ জিনিস।
অতিরিক্ত ব্যবহার করা আর্থিক ক্ষতির কারণ। অর্থাৎ ফসলের পুষ্টি নির্ণয় করার জন্য আমরা কিন্তু কৃষি আইসোটোপ ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি? আমরা জানি যে মাটিতে ফসফরাস দরকার হয়, তারপরে নাইট্রোজেন দরকার হয়। এই ফসফরাস এবং নাইট্রোজেন গুলো পরিমাণ মতো থাকতে হবে, এটা কম বা বেশি থাকা যাবে না। যদি কম থাকে সেটাও আমার মাটির জন্য ক্ষতি, আর যদি বেশি থাকে সেটা মাটির জন্য ক্ষতিকর, ফসলের জন্য ক্ষতিকর। তাহলে আমাকে যে প্রয়োজনীয় পরিমাণ ও পুষ্টি উপাদান থাকা দরকার সেটা কিন্তু আমরা আইসোটোপ দিয়ে নির্ণয় করতে পারবো। অর্থাৎ কোন একটা আইসোটোপ ব্যবহার করে আমরা নির্ণয় করতে পারবো জমিতে এখানে পুষ্টি উপাদান বেশি আছে না কম আছে। যেমন আমরা এখানে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কি পরিমাণ নাইট্রোজেন ও ফসফরাস আছে তা জানা যায়। আর তার জন্য জমিতে আরো কি পরিমাণ নাইট্রোজেন ও ফসফরাস প্রয়োজন তারও হিসাব করা যায়। উদ্ভিদ তেজস্ক্রিয় নাইট্রোজেন ও তেজস্ক্রিয় ফসফরাসের মূলের মাধ্যমে গ্রহণ করে এবং তা উদ্ভিদের শরীরের বিভিন্ন অংশে শোষিত হয়। এই সকল তেজস্ক্রিয় আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। গাইগার মূলের কাউন্টার ব্যবহার করে এই তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত পরিমাপ করা যায়। অর্থাৎ আমরা এখানে তেজস্ক্রিয় যে নাইট্রোজেন আছে, তেজস্ক্রিয় আইসোটোপ আছে, অর্থাৎ ফসফরাস আছে, এগুলোকে মূলের মাধ্যমে উদ্ভিদ গ্রহণ করে। গ্রহণ করলে যেহেতু আমরা জানি তেজস্ক্রিয় আইসোটোপ গুলো বিভিন্ন ধরনের রশ্মি নির্গত করে, তখন এই রশ্মি নির্গত করার মাধ্যমে তাদের আমরা কি পরিমাণ এখানে পুষ্টিগুণ আছে সেটা আমরা বের করতে পারি, বের করে আমরা প্রয়োজনীয় পদক্ষেপটা নিতে পারি। তাহলে আমরা দেখলাম যে ফসলের পুষ্টিতে অর্থাৎ পুষ্টি কি পরিমাণ দরকার, কি পরিমাণ বেশি আছে, কি পরিমাণ কম আছে, এবং কম থাকলে কিভাবে আমরা এটাকে বাড়াবো অথবা বেশি থাকলে কিভাবে সেটা কমাবো, সেই জিনিসগুলো কিন্তু আমরা আইসোটোপ ব্যবহার করে সহজেই করতে পারি। তারপর হচ্ছে ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে। আমরা জানি ফসলের যখন আমরা ফসল ফলাতে যাই তখন বিভিন্ন ধরনের সেখানে সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা হচ্ছে পোকামাকড়। অর্থাৎ পোকামাকড় কি করে? ফসলের মারাত্মক ক্ষতি করে থাকে। এখন এই পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য, ফসলগুলোকে রক্ষা করার জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করে থাকি। এই কীটনাশকগুলো ব্যবহার করে থাকি। এই কীটনাশক পরিবেশেও আমাদের জন্য কিন্তু মারাত্মক ক্ষতিকর। শুধু তাই নয়, এই কীটনাশক ক্ষতিকারক পোকামাকড়ের সাথে সাথে অনেক উপকারী পোকামাকড়ও ধ্বংস করে। এই তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ কীটনাশক ব্যবহারের মাধ্যমে জানা যায় সম্ভব যে সর্বনিম্ন কতটুকু পরিমাণ কীটনাশক একটি ফলের জন্য বা ফসলের জন্য ব্যবহার করা যাবে। তাহলে আমরা কিভাবে তেজস্ক্রিয় আইসোটোপ এখানে পোকামাকড় নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয় আমরা বুঝতে পেরেছি আশা করি। তারপর আমি একটু আবার বলি যে ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে কিভাবে আইসোটোপ ভূমিকা রাখে। যে আমরা জানি ফসল ফলাতে গেলে সেখানে পোকামাকড় ফসলের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। আর এই পোকামাকড় মারার জন্যই কিন্তু আমরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করে থাকি। আর এই কীটনাশকগুলো ক্ষতিকারক পোকামাকড়ের সাথে সাথে কিছু উপকারী পোকামাকড় ধ্বংস করে ফেলে, তাহলে এটা আমাদের ফসলের জন্য ভালো নয়। সেজন্য আমরা এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে কি পরিমাণ কীটনাশক ব্যবহার করতে হবে সেটাও আমরা বের করে নিতে পারবো এবং সেভাবে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবো। তারপর হচ্ছে ফসলের মান উন্নয়নে। ফসলের মান উন্নয়নে কিভাবে আমরা আইসোটোপ ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের নিয়ন্ত্রিত তেজস্ক্রিয় রশ্মি ব্যবহারের মাধ্যমে উদ্ভিদ কোষের জিনগত পরিবর্তন ঘটিয়ে আমরা উন্নত মানের ফসলে পরিণত করা যায়। অর্থাৎ এখানে আমরা এই যে ফসলের উদ্ভিদের যে কোষগুলো থাকে, আমরা জানি প্রত্যেকটা উদ্ভিদের কিছু কোষ থাকে, এই কোষগুলো যদি জিনগত পরিবর্তন ঘটানো যায় তাহলে আমরা ভালো ফসল পেতে পারি। আর সেটা সম্ভব কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে। তারপরে আমরা দেখবো এবার বিদ্যুৎ উৎপাদনে কিভাবে আইসোটোপ গুলো ব্যবহার করে থাকে। কিছু কিছু পরমাণুকে ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করলে, অর্থাৎ ফিশন বিক্রিয়া ঘটালে প্রচুর তাপশক্তি রূপান্তরিত হয়। এই তাপশক্তিকে পরে জেনারেটরের মাধ্যমে বিদ্যুতে রূপান্তরিত করা হয়। আর আমরা সেটাকে নিউক্লিয়ার বিদ্যুৎ বলে থাকি। আমাদের দেশে আমরা জানি পাবনায় একটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এটা সরকারের একটি উদ্যোগ। সরকার উদ্যোগ নিয়েছে এখানে একটি রূপপুরে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। অর্থাৎ এখানে এই যে বিদ্যুৎ উৎপাদন করা সেটি মূলত তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের মাধ্যমেই করা হচ্ছে। অর্থাৎ এই তেজস্ক্রিয় আইসোটোপ গুলোকে যদি আমরা ছোট ছোট আইসোটোপে রূপান্তর করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ এখানে যদি ফিশন বিক্রিয়া ঘটাতে পারে তাহলে প্রচুর শক্তি নির্গত হবে। আর এই শক্তিকে আমরা পরবর্তীতে জেনারেটর ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে পারবো, যা আমাদের দেশের প্রয়োজনীয় অনেক বিদ্যুতের ঘাটতি
ঘাটতি কমিয়ে আনতে পারবে। তেজস্ক্রিয় আইসোটোপের প্রভাব কিছু আমরা জানি যে তেজস্ক্রিয় আইসোটোপ আমাদের অনেকগুলো উপকার করে থাকে। অলরেডি আমরা আলোচনা করেছি কিভাবে কৃষিক্ষেত্রে, কিভাবে বিদ্যুতের উৎপাদনে, কিভাবে ফসলের পুষ্টিতে বা ফসল উৎপাদন বৃদ্ধি করতে তেজস্ক্রিয় আইসোটোপ ভূমিকা রাখে সেটা আমরা দেখলাম। এখন এই তেজস্ক্রিয় আইসোটোপের কিন্তু কিছু খারাপ দিকও আছে। কিছু ক্ষতিকর দিকও আছে। কারণ আমরা জানি এই তেজস্ক্রিয় আইসোটোপ থেকে বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়। যেমন আলফা, বিটা, গামা এই ধরনের বিভিন্ন ধরনের রশ্মি নির্গত হয়। এই তার কোষের জিনগত পরিবর্তন। এই রশ্মিগুলো আমাদের কি করতে পারে? আমাদের জিনগত পরিবর্তন ঘটায় দিতে পারে। এই জিনগত পরিবর্তন করতে গেলে সেখানে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি যে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। এর জন্য কয়েক লক্ষ জীবন ধ্বংস হয়েছে। 1986 সালে রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুর্ঘটনা ঘটেছিল এবং সেখানে অনেক মানুষ প্রাণ হারিয়েছে এবং পরিবেশের ক্ষতি হয়েছে। তাহলে আমরা দেখলাম তেজস্ক্রিয় আইসোটোপ যেমন আমাদের উপকার করে, ঠিক তেমনি তার অনেকগুলো ক্ষতিকর দিকও আছে। তারপরও এখানে এখন ক্ষতিকর দিক আছে বলে কি আমরা এর ব্যবহার করব না? অবশ্যই করব। তবে আমাদেরকে এট দ্য সেম টাইম খেয়াল রাখতে হবে এর ক্ষতিকর দিকটা যেন আমাদের উপর খুব বেশি প্রভাব ফেলতে না পারে। সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। যদি আমরা সেটা সতর্কভাবে এটা ব্যবহার করতে পারি, তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ আমাদের জন্য, অর্থাৎ মানব জাতির জন্য খুবই উপকার একটি আহ বস্তুতে রূপান্তরিত হতে পারে। সুতরাং এটার একটি যথাযথ প্রয়োগ করতে হবে এবং যথাযথ ভাবে এটাকে উম ব্যবহার করতে হবে। তাহলেই আমরা তেজস্ক্রিয় আইসোটোপের যে সুফলটা সেটা পাবো। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছো এবং এই তথ্যগুলো তোমরা তো ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা, যেটা তোমাদের পরীক্ষার ফলাফলের জন্য, অর্থাৎ ভালো ফলাফলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।